নমস্কার। খবরদার কথা নয়। আজকে এমন এক জায়গায় আমরা এসেছি, আমরা যারা সাংবাদিকতা করি এই জায়গাটাকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই সাংবাদিকতার যে লক্ষ্য, সাংবাদিকতার যে রাস্তা, এটা অনুচ্চারিত থেকে যাবে। ত্রিপুরা দর্পণ অফিস, ত্রিপুরা দর্পণ অফিসেই আমরা রয়েছি। দেখতে দেখতে 50 বছর কেটে গেল এই ত্রিপুরা দর্পণের। আমরা যে জায়গা থেকে পত্রপত্রিকা পড়তে শুরু করেছিলাম সেই জায়গাটা হতো শুধুমাত্র পত্রিকা দেখা না, পড়ানোর মতো মানসিকতা জাগাতে গেলে যে পত্রিকা করার দরকার তার একটা বিরাট ইতিহাস থাকে, তার পেছনে একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্যও থাকে। ত্রিপুরা দর্পণ আমাদের সেই জায়গায় নিয়ে যেতে বাধ্য করেছিল এবং এই 50 বছরের একটা ইতিহাস, সেটা মানুষের কাছে পৌঁছতে না পারলে খবরদার কথা নয়। যে উদ্দেশ্য নিয়ে আজকে মাঠে আছে সেই উদ্দেশ্য ফলপ্রসূ হতো না, সেটাই আমরা মনে করি। তাই আমরা কথা বলার চেষ্টা করছি এই ত্রিপুরা দর্পণ পত্রিকার যিনি মূল কর্ণধার, যার শুরু হয়েছিল জনযুগ পত্রিকা থেকে, পরবর্তী সময় ত্রিপুরা দর্পণ, শ্রী সমীরণ রায় আমার ডান দিকে বসেছেন, আপনাদের অত্যন্ত পরিচিত এবং সবচেয়ে বড় কথা প্রচার বিমুখ। অনেক কষ্ট করে সময় নিয়েছি, বলতে কোনো দ্বিধা নেই, কোনো অবস্থাতেই প্রচারের আসতে চাইছিলেন না। কিন্তু এই রাজ্যের পত্রপত্রিকার যে এরিয়া বা অঞ্চল যদি আমরা বলি, ত্রিপুরা দর্পণকে ছাড়া অসম্ভব। এবং এই 50 বছরের একটা ইতিহাস মানুষের সামনে যদি নিতে না পারি, অন্যায় করা হবে। সেটা আমরা সরাসরি চলে যাই এই জনযুগ থেকে ত্রিপুরা দর্পণের এই যে বিশাল একটা ঐতিহাসিক যাত্রাপথ, এই শব্দটা ব্যবহার করছি জেনে বুঝে এবং জ্ঞানত। কিভাবে এগোলেন এই জায়গাটায়, কি করে এলেন, কেন পত্রিকার যুগে এলেন, পত্রিকার লাইনে এলেন? 1974-এর 15 এপ্রিল আমাদের পত্রিকা শুরু হয়েছে, বাংলায় 1381 পয়লা বৈশাখ। আমি ছাত্র ফেডারেশন করতাম, ছাত্র ফেডারেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম আমরা। একটা সময় আমাদের এই সংগঠন করতে গেলে কিছু মনোমালিন্য বা সাংগঠনিক কিছু মনোমালিন্য হয়। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, সেরকমভাবে আমরা একটু প্রবলেম হয়েছিল, সমস্যা হয়েছিল। তখন আমরা 4 জন মিলে বাইরে বসে ঠিক করলাম যে আমরা একটা দৈনিক পত্রিকা করব। সিদ্ধার্থ দত্ত, সুরজিৎ চক্রবর্তী, বিপ্রজিৎ প্রকাশ এবং আমি, আমরা 4 জন মিলে ঠিক করলাম যে আমরা একটা দৈনিক কাগজ করব। আমরা বিভিন্ন জায়গায় গেছি, আমাকে সবাই আমরা আমরা হাসির পাত্র হয়ে গেলাম আর কি, যে তোদের ফান্ড নেই, কোনো অভিজ্ঞতা নেই, কিছু নেই, তোরা কী করে পত্রিকা করবি। একমাত্র বিশ্বদেব ভট্টাচার্য, যে সবাই চেনেন, তোদের বই করতে কি অসুবিধা, কর পত্রিকা, আমি আছি পেছনে, আর না হলে আবার আগের জায়গায় চলে যাবি, তোদের হারানো কিছু নেই। এই কথাটা আমাদের এখনো মনে হয়, পদে পদে মনে হয়, যখনই যাই কোনো কিছু করতে যাই তখন বিশ্বদের কথাটা মনে হয়। কিছু কাজ করতে গেলে হারালে তো আমরা সেই জায়গায় চলে গেলাম, পেছনে নিচে যাওয়ার তো কিছু নেই। আমরা ঠিক করলাম, আমরা 635 জন গ্রাহক তৈরি করলাম প্রথম। আচ্ছা, 2 টাকা করে 10 পয়সা দাম, সরি আমি 3 টাকা করে আমরা সবার কাছ থেকে নিলাম। 635 জন, এই লিস্টটাও এখন আমার কাছে আছে। 635 জন 3 টাকা করে নিলাম আমরা অ্যাডভান্স। আমরা কাগজ বের করিনি, কিছু না, যেহেতু এসএফআই করতাম, একটা যোগাযোগ ছিল সবার সঙ্গে। আমরা 635 জন গ্রাহক করতে পেরেছিলাম 4 জন মিলে। তারপর আমার এক বন্ধু, সে অটো চালাতো,
কিন্তু বিএসসি পাস, অনার্স নিয়ে বিএসসি পাস করে যে ডিগ্রিটা করতেছে আমাকে এটা 1000 টাকা দিল তখন, 500 করে দুবার দিল। বাহ বাহ। দেখবেন ওই তখনই অটোতে পেছনে জনযোগ পড়ুন পড়ার এরকম একটা বিজ্ঞাপন অটোতে ছিল না, এই প্রথম এটা 1974 সাল। এই টাকা দিয়ে আমরা বর্তমান মুখ্যমন্ত্রীর বড় ভাই চানমোহন শাহ, প্রিয় প্রেসের মালিক, ওনার এখানে আমরা জ্বালা পত্রিকা ছাপাতাম, ছাত্র সংবাদের পত্রিকা ছাপাতাম। তো চানদার সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক, আমার পুলন সবার সঙ্গে পাঁচখালি। চানদা আমাকে টেকনিক্যাল ব্যাপারটা কিছুটা আইডিয়া দিয়েছিল, তোরা কাজ কর, 1 মাসের কাগজ কিনে নেয় আর একটা প্রেস ঠিক কর, 1 মাসের টাকাটা দিয়ে দিবি, তাহলে তোর 1 মাসের পত্রিকা বেরোবে, এটা কোনো গ্যারান্টি হয়ে গেল। আমরা ঠিক ওনার কথা মতো 1 মাসের কাগজ কিনে নিলাম। আর 1 মাসের টাকা ওই সুপ্রভাত প্রিন্টিং বলে ওই জ্যাকসন গেটের সামনে একটা প্রেস ছিল, ওই প্রেসের মালিকের সঙ্গে কথা হলো, সে 800 টাকা করে নেবে প্রতি মাসে। তো ওনাকে 800 টাকা দিলাম, আর 1 মাসে কত কাগজ লাগে হিসাব করে আমরা টাকাটা দিয়ে আমরা 1 মাসের গ্যারান্টি যে 1 মাস কাগজটা বেরোবে। এই করে যখন কাজ আরম্ভ করলাম, প্রথম দিন প্রথম সম্পাদক ছিল সিদ্ধার্থ দত্ত। আমরা ভাগ করে নিলাম, সিদ্ধার্থ সম্পাদনা কাজ করবে আর আমরা 3 জনই ওকে সাহায্য করবো। এই অবশ্যই প্রথম দিন আমরা ভোর 4টে পর্যন্ত কাজ করলাম, লেটার প্রেসের কাজ আমরা ছিলাম সবাই। পরের দিন থেকে আর সিদ্ধার্থর খোঁজ নেই, মানে কেউ অসুস্থ হয়ে পড়বে, সারা রাত্রি থেকে থাকতে পারে। তারপর ওর নামটা আমাদের সম্পাদক ছিল। 1 মাস 13 দিন পর, প্রায় 1.5 মাস পর ও সরকারি চাকরি পেয়ে গেল টেলিকম ডিপার্টমেন্টে। তখন বিএসএনএল নাম ছিল না তখন, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ। তো চাকরি পেয়ে গেল। আর বিপ্লব পেয়ে গেল গ্রামীণ ব্যাংকে। আর সুরজিৎ পার্টির ঘনিষ্ঠ কাজে চলে গেল, সে এসএফআই সেক্রেটারি হলো। আমি পড়ে গেলাম একা। কিন্তু বিশ্বদা কিন্তু আমাকে সবসময় সাহায্য করে গেছে। বিশ্বদা সাহায্য করেছেন, তখন আমাকে অনেকে সাহায্য, বিশ্বদা, অশোক চক্রবর্তী, মানস দেব বর্মন, কালীপদ চক্রবর্তী, সবাই মাস্টারমশাই, ওরা আমাকে সাহায্য করেছে। তারপর মিলন দে সরকার, মিলন দে সরকার, তার অরবিন্দ ভট্টাচার্য, ওরা সবাই সাহায্য করার পর প্রত্যেকটা বেড়ে আরম্ভ করলো। আস্তে আস্তে পুরো দায়িত্বটা কিন্তু আমার ঘাড়েই এখন তখন। তো এরপর তো অনেকে এসছে, ধরো ফুলন এসছে, রিনা সেনগুপ্ত, ফুলন ভট্টাচার্য ওরা এসছে। তারপর একটা গতিতে চলছে আর কি কাগজ। প্রথম ছিল একটা মিশন, তারপর প্রফেশন, তারপরে শেষ পর্যন্ত আমরা প্রফেশনে চলে আসছি। প্রফেশন জনযুগ থেকে ত্রিপুরা দর্পণে আসা। হ্যাঁ, তারপর আমি বলি আমরা তো রেজিস্ট্রেশন ছাড়া কাগজ আরম্ভ করলাম। 1976 সালের 1 জুলাই আমরা আরেনা থেকে নামটা, জনযুগের নামটা পাইনি। তো আমাদের ত্রিপুরা অনেকগুলো নাম পাঠিয়েছিলাম, ত্রিপুরা নামটা ওরা সিলেক্ট করে পাঠালাম। ওই 1 জুলাই 1976 সাল থেকে প্রত্যেকের নাম হয়ে গেল ত্রিপুরা দর্পণ। যেরকম দৈনিক সংবাদে আগের নাম ছিল গণ অভিযান, দৈনিক গণ অভিযান। তো তার থেকে তখন থেকে আমরা কাজ আরম্ভ করলাম। তারপর তো সাংবাদিকরা এসছেন, সবাই কাজ করছেন। সুরেন্দ্র, এই যে মাঝখানে বড় কথা বলি, আমরা এই কাজ করতে গিয়ে আমরা একটা বড় ইস্যু পেয়ে গেলাম কিছুদিন পরেই। কর্মচারী ধর্মঘট, রাজ্য সরকারের কর্মচারী ধর্মঘট 17 দিন বন্ধ ছিল লাগাতার, একদম খুব সময় 17 দিন, মানে ভারতবর্ষের রেকর্ড, মানে ওই তো 19 মার্চ থেকে খুব সময় 17 দিন কলাপস, সরকারি অফিস টফিস বন্ধ, কোনো লাগাতার ধর্মঘট, এটা আমরা পেয়ে গেলাম। তারপর আমরা পেয়ে গেলাম সুকমিশনের পরে 2টো যুক্ত ফ্রন্ট সরকার, সিএফডি, জনতা, এগুলো অনেকগুলো ইস্যু আমরা পেয়ে গেলাম। আমার মনে আছে যে ওই লাগাতার ধর্মঘটের সময় আমরা
প্রতিদিন 12 দিন বিকেলবেলা বুলেটিন বের করেছিলাম। হ্যাঁ, এক পাতার। এক পাতার। তখন আবার ওই এমএলএ নতুন কংগ্রেস কিছু এমএলএ বলে সিএফডি দল করলো। এই এই খুব আগরতলা শহর ত্রিপুরা তখন একটা রাজনৈতিক একটা বিশৃঙ্খলার মতো চলছে আর কি, মানে কে কোন দলে যাবে কি আসবে। তারপরে তো গভর্নমেন্ট হলো, দুটো যুক্তফ্রন্ট সরকার হলো। তারপর 1977 সনে 75 তো এমার্জেন্সি পেয়ে গেলেন। হ্যাঁ, তারপর 75 সালে তো আমরা ইমার্জেন্সি পেলাম। আমাদের কাগজ এবং দৈনিক সংবাদকে আমরা বন্ধ করে দিল, সরকারি প্রশাসন থেকে আমরা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর আমরা অশোক চক্রবর্তী, অশোক আমাদের প্রচণ্ড নিজের উদ্যোগে আমাকে এবং দৈনিক সংবাদের প্রীত দত্তকে নিয়ে গেল গুয়াহাটি হাইকোর্টে। গুয়াহাটিতে নিয়ে উনি কোর্টে কেস করে আমাদের ওইটার বিরুদ্ধে রায়, আমাদের মামলাতে জিতে আমরা আবার ফিরে এসে 19 দিন পর আবার ভূপেন্দ্র তখন জেলে ভূপেন্দ্রকে জেলে নিয়ে গেল। আর আমরা দুটো কাগজকে বন্ধ করি। আমি আর প্রদীপ দত্ত গেলাম। অসুবিধা এই পুরো ফিনান্সিয়াল ব্যাপারটা সবগুলো অসুবিধা করেছে। আমরা তখন কোথায় টাকা পাবো, অসুবিধাই করি। তারপরে এসে তো করলাম, পত্রিকা বের করতে আরম্ভ করলাম। এরপর খুব ইমার্জেন্সি সময় কাগজ করতে খুব কষ্ট হয়েছে আমাদের। সেন্সার করে প্রতিটি নিউজ আমাদের আইসিটি দপ্তরে 5 পর পাবলিকেশনের সিল মেরে দিত একদম। এই লড়াইটাকে কিভাবে মানে প্রতিহত করলেন কি করে? এই যে এই সাংবাদিক কয়েকজন যাদের কথা, তারাই কি কাজটা করতেন? সবাই করতেন, সবাই সিনসিয়ারলি। আমি বলি আমার এখানে কাজ করেছে প্রচুর, যারা মানে নিঃস্বার্থভাবে ত্রিপুরা দর্পণের কাজ করেছে, প্রত্যেকে ভালোবেসে কাজ করেছে। পরবর্তী সময় ধরেন পেশাগত কারণে তারা বিভিন্ন প্রফেশনে গিয়ে ওরা স্বস্থানে প্রতিষ্ঠিত। কিন্তু এরকম কয়েকজন আছে যারা কর্মজীবনে পুরোটাই ত্রিপুরা দর্পণের সঙ্গে ব্যয় করেছেন। প্রদীপ সাহা, পুলন দেবনাথ নামে একটা মহিলা আছে, প্রদীপ ভদ্র, আমার ভাই একজন আছে রাজীব রায়। ওরা কিন্তু তাদের কর্মজীবন পুরোটাই পত্রিকা অফিস, তারা কোনো চাকরিকে করেনি। পাস করার পর এই যে ঢুকলো, এখান থেকে চলছে এখন। আপনি কথার প্রসঙ্গে মাঝখানে একটা ছোট্ট নাম ব্যবহার করেছেন, রীনা সেনগুপ্ত। হ্যাঁ, রীনা দিকে তো দীর্ঘদিন ছিল। হ্যাঁ, এই ত্রিপুরা দর্পণের চলার পথে কি রীনাদির কোনো ভূমিকা ছিল? নিশ্চয়ই ছিল। কিভাবে ব্যাখ্যা করবেন? তো ছিল, নিউজের ফুলন্দিত ছিল, এটা জানি। রীনা ছিল পুরো সামনাটা, এবং ওরা তো এসএফআই করে এসেছিল, খুব সাহস এবং সাহসিক উদ্যমী, মানে কি বলবো, খুব এনার্জেটিক এবং ভয়ভীতি ছিল না। তারা ইমার্জেন্সি সময় নিউজ করার ক্ষেত্রে তারা খুব ভালো। এবং প্রতিটি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে নামগুলো বললাম, কে কিন্তু সাংবাদিকতা করে এসে কাগজ করে নি, এখান থেকে কাগজ করে আমরা সাংবাদিক হয়েছি। রাইট, একদম। ফুলন, রিনা বা আমরা যারা সিদ্ধার্থ বা যারা এসছে আমাদের কাগজ এখান থেকেই হাতে করি। হ্যাঁ, মানে ত্রিপুরা দর্পণ আমরা পত্রিকায় ঢুকে সাংবাদিক হয়েছি, সাংবাদিক হয়ে পত্রিকা করিনি। হ্যাঁ, মানে সুতরাং এটা তো বলতে পারো যে আমরা নিজেরাই হাতে করে নিজেরাই শিখেছি আর কি। শুনুন না, যে কোনো পত্রিকা করতে গেলে তো একটা নীতি বা একটা আদর্শকে মানে অন্তত সামনে রেখে চলতে হয়, বা একটা দর্শন সামনে থাকে। আপনারা কি, আপনার এই তখন যখন পত্রিকা করি তখন একটা জিনিস মাথায় ছিল যে আমরা সত্য নিউজ করবো, সত্যনিষ্ঠার। এটাকে আমরা কোনোদিন নিউজটাকে টুইস্ট করবো না, এইটা কিন্তু আমার মাথায় ছিল। এবং আমার প্রতিটি সাংবাদিক কোনো নিউজ কিন্তু টুইস্ট করে না, যেরকমভাবে বাজারি পত্রিকাগুলো বা বিভিন্ন পত্রিকাগুলো একটা নিউজের নিজে একটা অ্যাঙ্গেল নিয়ে তৈরি করে। আমরা কিন্তু এটা এই করিনি, আমরা করবো না, এখনো অবধি করিনি, আরও করবো না। এই জিনিসটা আমরা কিন্তু এখনো রেখেছেন। এই রাখার পরিপ্রেক্ষিতে যে বাণিজ্যিক যে ইয়েটা, এর থেকে কি আপনার কিছুটা ক্ষতির মুখোমুখি হয়েছে? আমরা তো কংগ্রেস আমলে আমরা সরকারি বিজ্ঞাপন পাইনি, বামফ্রন্ট আমলেও বিজ্ঞাপন পেতে খুব কষ্ট হয়েছে। তারপর ধরো গ্রেডেশন এ থেকে বি গ্রেডে নামিয়ে দেওয়া, এগুলো হয়েছে। সরকারি নোটিশনাল সবসময় ছিল, তার মধ্যে কিন্তু আমরা এগিয়ে গেছি আমাদের, এবং প্রতিটি লোকের মানে সার্বিক সহযোগিতায় মানে আমরা পিছনে যেতে হয় না, আমরা সামনে এগিয়ে গেছি। এবং
প্রত্যেকের জন্য আমি এখানে কোনো আমার ব্যক্তিগত ক্রেডিট নেই বা কৃতিত্ব নেই, সমষ্টিগত সবাই মিলেই আমরা এই কাগজটাকে এই দীর্ঘদিন চালাতে পারি। আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি এই বাজারি শব্দ ব্যবহার করেন না, বা এখন যে পত্রিকার যে বাজারি মুখ, এটা হঠাৎ করে একটা গরম একটা খবর যেটাকে ঘুরিয়ে টুইস্ট করে করে দেওয়ার অনেক প্রবণতা থাকে, আপনি সেদিকে ঝুঁকলেন না। এতে বাজারকে ধরতে আপনার অসুবিধা হলো না? নিশ্চয়ই ফিনান্সিয়ালি অসুবিধা হলো? এটা তো নিশ্চয়ই। এখন মুখরোচক নিউজের যেরকম এরকম নিউজের পাঠকদের মধ্যে যেভাবে ক্যাচ করে সাধারণত, এটা সিরিয়াস পত্রিকার ক্ষেত্রে সেভাবে করে না। সুতরাং এটা তো আমাদের হয় এটা এখন। আর আমরা যখন কাগজ প্রথম থেকে শুরু করেছি তখন এর পত্রিকার ভূমিকা বা পত্রিকার সাংবাদিকদের ভূমিকা এখন আকাশ দিন তফাৎ। আর পলিটিক্যালাইজড এবং বিভিন্নভাবে সাংবাদিকরা বলুন মফস্বলটা বসার ক্ষেত্রে এগুলো বিশেষভাবে আমরা ভুক্তভোগী আর কি, যে একটা দল, একটা মাথার মধ্যে একটা দল থাকে, মাথার মধ্যে একটা নিউজ করার ক্ষেত্রে তারা এসব চিন্তা করে। এক এক সময় মনে হয় না যে এত 50 বছর তো হয়ে গেল এই যে সাংবাদিকতা করার ক্ষেত্রে একটা পত্রিকা পড়লেই বোঝা যায় যে কোনো পত্রিকা, আমি দর্পণের কথা বলছি না, যে কোনো পত্রিকা পড়লে ওনার পত্রিকার লাইন আপটা কি এখন পড়লেই বোঝা যায়, হেডলাইনগুলি পড়লেই বোঝা যায়, ছবি দেখে। আপনি কেন ঢুকলেন না? এতে কি আপনার সমস্যা হলো না? পাঠক কিন্তু খুব সচেতন, এবং এরকম পাঠককে বোকা বানানো বলা ঠিক হবে না। পাঠক বুঝে, পাঠক কোন কাগজটা এবং কোন নিউজটা ঠিক, এটা ওরা 2-3টে কাগজ পড়লে বুঝতে পারবে। এবং একটা কাগজের ক্রেডিবিলিটি সেটা আমরা মনে করি আমরা বজায় রেখেছি প্রথম থেকেই, এটা বলতে পারি, এটা গর্ব করি আমরা বলতে পারি। এই যে একটা রাজনৈতিক ব্যানারে ঢুকে যাওয়ার একটা অভিযোগ যে কোনো পাঠক চক্রের ভিতরেই থাকে, ত্রিপুরা দর্পণের কাছে হয়তো সেটা নেই। এই যে ঢুকলেন না বা যাচ্ছেন না, এতে তো আপনার নানা রকম সমস্যার মুখে সমস্যা তো হয়, বিভিন্ন সময় হয়। এটাকে মানে অতিক্রম করেন কি করে? অতিক্রম সবাই মিলে তো করছি না, আমি তো একা পড়ে যাইনি, আমাদের সবাই কিন্তু সেভাবে যারা কাগজ করছে বা যারা সাংবাদিকতা করছে তারা তো সবাই দেখছে ব্যাপারটা যে আমরা এরকম কিছু করছি না। সুতরাং সবাই যদি সহযোগিতা থাকে তাহলে পারবো না, কেন পারছি তো। আর টাকা পয়সার ব্যাপারে তো কিছু কিছু লোক আছে যারা আমাদের কাগজকে ভালোবাসেন, তারা বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে সাহায্য করেছেন, এবং কষ্টে মষ্টে বন্ধু বান্ধবরা হেল্প করেছেন। পরবর্তী সময় বাবাও, প্রথম দিকে বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি 2 বছর, তারপরে 2.5 বছর পর বাবা যখন পারতো তখন বাবা খুব হেল্প করেন, কিন্তু পরের দিকে বাবা খুব ভীষণভাবে বাবা মা আমাকে সাহায্য করেছেন। আচ্ছা, ফিনান্সিয়ালি সেভাবে করতে পারেননি, কিন্তু মনের দিক থেকে সাপোর্ট আমি পেয়েছি বাবা মা, এটা বলতে পারি। আপনাদের সামনে যেটা বলার কথা আর কি, কোনো জায়গায় যে কৃতজ্ঞতা বোধের বিষয়টা আমাদের এই পত্রপত্রিকার লাইন থেকে কিন্তু উঠে গিয়েছিল। সমীরণদার কাছে কিন্তু সেটা জানলাম এবং শিখলাম, ব্যক্তিগতভাবে আমিও শিখলাম যে এই যে একটা পত্রিকা চালাতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এই যে কৃতজ্ঞতা শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে সমীরণদা কিন্তু অকপটে সেটা স্বীকার করলেন, নিজের পরিবার তো বটেই, বাইরের কথাও স্বীকার করলেন। সমীরণদা সর্বশেষ একটা বিষয়, আরেকটা বিষয়ে যাব, এই অংশটার একটা বিষয় যে আপনি যখন পত্রিকা শুরু করলেন, এই রাজ্যের সাংবাদিকতা বা দেশের সাংবাদিকতা সম্পর্কে আপনার যা ধারণা, এই মুহূর্তে সাংবাদিকতার যে চেহারা নানা রকমভাবেই পরিবর্তন হয়ে গিয়েছে, নানাভাবে প্রশ্নচিহ্নের মধ্যেও পড়েছে, আপনাকে কি সেটা আঘাত দেয়? এটা আমার মুখ থেকে না বললেই বললাম, আমি তো এর আগেই বললাম যে আগে যেভাবে কাগজ করতাম বা আগে সাংবাদিকরা যেভাবে কাজ করতো এখন সেভাবে করে, এটা একটা বৃহদাংশের মধ্যে একটা পলিটিক্যালাইজ ব্যাপারটা, এটা কি আপনাকে আঘাত করে? নিশ্চয়ই আঘাত করে। সাংবাদিকতা করতে গিয়ে যদি আমি একটা দিকের চিন্তা করি যে আমাকে ওই পক্ষে নিউজটা করতে হবে, তাহলে তো আঘাত করবে বলো। কিন্তু আমি গর্ব করে বলতে পারি আমার অফিসে যারা কাজ করে তারা কিন্তু এই জিনিসটা নেই এবং থাকবেও না, আর আমি যতদিন থাকবো এই জিনিসটা আমি ঢুকতেও দেবো না। ঠিক এই জায়গায় যদি বলেন যে আমরা কেন নিরপেক্ষ হতে পারলাম না, না আমরা এই জায়গায় কিন্তু নিরপেক্ষ না, আমরা একটা পক্ষের। কোন পক্ষের? এই যে সামগ্রিকভাবে মানুষের কথা বলার যে পক্ষটা, আমরা তাদের পক্ষে। শোনো, সর্বশেষ বিষয়টা যাচ্ছি,
50 বর্ষ উপলক্ষে আপনি একটা আর্কাইভের মতো করছেন ত্রিপুরা এটা দর্পণে। না, আমি বলি এটা হ্যাঁ, আমাকে এটা কিভাবে করছেন? সরোজচন্দ্র বলে একজন আমাদের হ্যাঁ। বামপন্থী নেতা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরোজে কিন্তু একজন মানে বামপন্থী বুদ্ধিজীবী বলতে যাবো, আরে সব, হ্যাঁ ঠিক। উনি কিন্তু আমাকে দেখবে আমাদের অনেকগুলো কাজ আছে, নির্বাচনী সংখ্যা হ্যাঁ হ্যাঁ, না, এখনো বেরোয়। 1952 থেকে এখনো যে যতগুলো ইলেকশন, একদম আমার কাছে অনেক কথা। এই সরোজদা কিন্তু আমাদের এইগুলো এইসব ব্যাপারটা সরোজদার মাথা থেকে আমাকে বেরিয়েছে, এবং সরোজদা আমার কাগজে হেল্প করেছেন বিভিন্ন লেখাটাকা দিয়ে। কিন্তু এই জিনিসগুলো যে ইতিহাস রাখতে হয়, আর আমরা প্রথম দিন থেকে আমরা এই কাগজগুলো রেখে দিয়েছিলাম। মানে এখন পর্যন্ত যত কাগজ বেরিয়েছে সবগুলো কপি কিন্তু আমাদের আছে। তা আমরা এই মানে আমার কাগজ কিন্তু 50 বছর না, আমার 52 বছরের পর আগামীকাল। কিন্তু আমরা 23 সালে 23-এ যখন আমরা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করি, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, ঘোষণা করেছিলাম যে আমরা এই 50 বছরের টোটাল ব্যাপারটা নিয়ে আমরা একটা সংকলন করব, ঘোষণা ছিল। ভেবেছিলাম যে 23-এই শেষ করতে পারবো, মানে ওই বছরই শেষ করবো। কিন্তু এই 50 বছরের ঝাড়াই বাছাই করে কাগজগুলোকে দেখে আমরা প্রায় 2 বছর লেগে গেল এই বইটা করতে, এবং 6 খণ্ড এই বইটা আগামী 17 তারিখ প্রকাশ পাবে। এই জিনিসগুলো কিন্তু সরোজার কাছ থেকে এসছে। তারপর আমরা তথ্যপঞ্জি বলে একটা বই করি, যেটা ছেলেদের যে কোনো বাড়িতে পঞ্জিকার মতন, মানে ত্রিপুরা বিষয়ক সব তথ্য এটাতে আছে। নির্বাচনী সংখ্যা, এই ওয়েবসাইট শব্দটা আসার আগে থেকে বেরোচ্ছে এই বইটা। এগুলো এইসব কিন্তু আমি আমাদের ত্রিপুরা বিষয়ক আমাদের পাবলিকেশনের যে বইগুলো আছে সব ত্রিপুরা বিষয়ক বই। ত্রিপুরা আদিবাসী কম্পাইলেশন, মানে ত্রিপুরাতে 17টা 19টা ট্রাইবস আছে, তাদের যে সোশিও ইকোনমিক সব কিছু মিলে দেখবে। যেমন আমার ছেলে ভাববে যে দেববর্মা এবং জমাতে এই বুধ টাইপের, কিন্তু এখানে যে 19টা টাইপস আছে, পরের জেনারেশন জানি। আমরা কি করেছি, একটা বই করেছি যেটা সবগুলো টাইপসের সোশিও ইকোনমিক তাদের সব কিছু নিয়ে আমরা একটা কম্পাইল করে একটা বই করেছি, যেটা খুব মানে মূল্যবান বই, ত্রিপুরার আদিবাসী। এই বইটা কিন্তু আমরা 4 বার ছাপিয়েছি, মানে 4th এডিশন চলছে। এই ধরনের রেকর্ড ত্রিপুরা বিষয়ক বইয়ের একটা ন্যাক কিন্তু মানে আমার মধ্যে আমাদের ত্রিপুরা। এই যে আর্কাইভটা করলেন, এটা কি ওই শরৎচন্দ্রের যে কথাটা বললেন, ওনার সরোজদার যে সরোজদা এই ব্যাপারটি আমাদের মাথায়, আমার মাথায় অন্তত ঢুকিয়েছে। দেখবেন আমার পাবলিকেশন, আমি বললাম যে ত্রিপুরা বিষয়ক সব কিছু আমার ত্রিপুরার উপর কোনো কেউ কাজ করতে হলে আমার কাছে আসতে হবে। ত্রিপুরার ঘুরতে এলেও আমার বইয়ের দরকার। এবং যারা এই গবেষণা করবে বা যারা ইতিহাস নিয়ে চর্চা করছে, যে কোনো প্রতিষ্ঠানে বইটা খুব মূল্যবান আমি মনে করি। এবং ত্রিপুরার প্রকাশনা, জানি না রাজ্য বা দেশে কিন্তু এরকম ধরনের কাজ হয়েছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ত্রিপুরা প্রকাশনা শিল্পে এটা একটা অভিনব ঘটনা বলতে পারো, এই প্রকাশনাটা, এই সংকলনটা। এবং এটা সবার কাজে লাগলে আমরা বেশি শুধুমাত্র নিউজের উপর ভিত্তি করে না বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয় আছে। নিউজ তৎকালীন কিছু ঘটনাবহুল বিষয়ও থাকবে। আমরা তো 1974 সালের থেকে আরম্ভ করেছি। আমরা কংগ্রেস গভর্নমেন্ট পেয়েছি, আমরা দুটো যুক্তফ্রন্ট পেয়েছি, 77-এ বামফ্রন্ট পেয়েছি, তারপরে জোট সরকার পেয়েছি, তারপরে আবার বামফ্রন্ট পেয়েছি দীর্ঘদিন, তারপর আবার বিজেপি সরকার পেয়েছি। এরকম রাজনৈতিক পট পরিবর্তন এই বইটাতে পাওয়া যাবে। আচ্ছা, সুতরাং এবং বললাম তো আমরা লাগাতার ধর্মঘট পেয়েছি, জোট আমল পেয়েছি, দাঙ্গা ইমার্জেন্সি পেয়েছি। কল্যাণপুরের ঘটনাটা পাবে, কল্যাণপুরের ঘটনাটা 68 আমরা পরে ধনির সময় পেয়েছি। এই তারপরে ইমার্জেন্সি পেয়েছি, এই সবগুলো এটাতে মানে সংকলিত আছে। এটা তো একটা বিশাল ব্যাপার করলেন, এত 2 বছরও কিন্তু সময়টা কম। এটা কিভাবে করলেন? এটা করতে আমি আমার সহকর্মী দিব্যেন্দু শেখর দত্ত মানে এত ধৈর্য সহকারে কাজটা করেছে, আমি নিজে অবাক হয়ে যাই তার এই মানে আমি মানে সময় দিতে পারিনি, কিন্তু ও ঠিক
এত না ওকে ওর প্রশংসা আর কিভাবে করবো আমি জানি না। হ্যাঁ ওকে পেছন থেকে সাহায্য করেছে পুলক চক্রবর্তী, দুজনই আমাদের সহকর্মী। এই কাজটা কৃতিত্বটা সবটাই দিব্যেন্দু প্রাপ্য। দিব্যেন্দু এই কাজটা করেছে। কিন্তু এত বিশাল খরচ সামলালেন কি করে? এটা বিরাট ব্যাপার। এটা এটা একটা ব্যক্তিগত কথা, মানে আমার ছেলে বাইরে থাকে, ওকে বলেছিল আমাকে হেল্প করেছে, কিছুটা হেল্প করেছে। এই স্বীকারোক্তিও তো হতো না যদি আপনি না হয়। শুনুন, পরবর্তী পদক্ষেপ কি? সর্বশেষ প্রশ্ন, এটা দিয়ে শেষ করুন। কি মানে ত্রিপুরা দর্পণ আর কি করতে চায়? পরবর্তী লক্ষ্য কি আপনার? না, কাগজটাকে ভালো করবো। সাংবাদিকদের না, এটা দেখো, আমরা কিন্তু এতদিন কাজ করতে আমরা সাংবাদিকদের সার্ভিস গ্যারান্টি দিতে পারছি না। এটা কিন্তু খুব দুঃখজনক। মানে আমরা সাংবাদিকরা কিন্তু যে কী করে যে সাংবাদিকতা করে বাড়িতে কি করে সংসার করবে, বাড়ি ঘর করবে, মানে এটা কিন্তু বড়, এটা গভর্নমেন্টের চিন্তা করা দরকার। এবং এইসব কারণ ধরো আমার এখানে কাজ করে তো ওর ঘর সংসার করবে, বিয়ে শাদী কী করে করবে, এটা কঠিন। যার জন্য আমাদের সাংবাদিকরা কিন্তু টুকটাক কিছু ওই ধরো আকাশবাণীতে ক্যাজুয়াল করছে বা কেউ কিছু করছে, এইভাবে চলছে। এটা কিন্তু সরকারের ভাবা উচিত, কারণ ত্রিপুরাতে কিন্তু সংবাদপত্রের সঙ্গে প্রচুর লোক জড়িত, টেকনিক্যাল এবং প্রেস টেস মিলে প্রচুর লোক জড়িত, বা যারা পত্রিকা বিতরণ করে সব ফ্যামিলি ভাবলে কিন্তু প্রচুর প্রচুর লোক জড়িত এত পত্রিকা। এগুলো তো গভর্নমেন্ট ভাবা উচিত যে শিক্ষিত সব ছেলেরা আসছে, ওরা কী করে কী করবে, ওটা একটা বিরাট চিন্তা ভাবনা। আসলে এইটুকু সময়ে ত্রিপুরা দর্পণকে বোঝা যাবে না। ত্রিপুরা দর্পণ শুধুমাত্র প্রতিদিনের একটা পত্রিকা যদি ভাবেন তাহলে ভুল হবে। কোনো পত্রিকাকেই আমরা খাটো করে দেখছি না বা দেখাতে চাইও না। সব পত্রিকার একটা নিজস্ব গুরুত্ব রয়েছে। কিন্তু আজকের এই জায়গায় দাঁড়িয়ে 50 বছরের যে একটা চড়াই উতরাই, এটাকে পেরিয়ে সমীরণ রায় যেভাবে পত্রিকাটাকে এই জায়গায় এনেছেন, 50 বর্ষ পূর্তি উপলক্ষে যে যে বইগুলি উনি বার করবেন 6টা খণ্ডে, এ রাজ্যের যে কোনো গবেষকের কাজে লাগবে এই আশাই আমরা করি। আমরা এই ত্রিপুরা দর্পণ পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সেই সাথে সমীরণদার কাছে কৃতজ্ঞতা জানাই, এত ব্যস্ততার মাঝেও আমাদের যে সময়টুকু দিয়েছেন সেজন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকেও বলছি আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।